এদিকে এবার 24 ঘন্টার মধ্যে দেশে আসছে শেখ হাসিনা। সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিল সেনাবাহিনী। কঠিন বিপদের মুখে ডক্টর ইউনূস সরকার আবারও মাঠে নামার ঘোষণা দিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা সেনাবাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং বলছে শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই খারাপ সংবাদ। দিয়ে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে। যার নাই জন্মের ঠিক সে করে আওয়ামী লীগ। ইলিয়াস ভাই কথা বলে না যে আসলে যারা আওয়ামী লীগ করে তারা তাদের জন্মের ঠিক নাই, এ কথা বলে না। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে কেমন নিউজ আমরা শুনতে পাচ্ছি, এইটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। শেখ হাসিনাকে নাকি 24 ঘন্টার ভিতরে দেশে আনা হবে এবং এইসব কথা আমরা অনেক সাংবাদিকদের মুখ থেকে শুনতে পাচ্ছি। এইসব বিষয়ে সবকিছুই আপনাদেরকে দেখাবো। সর্বশেষ শেখ হাসিনা এইগুলো নিয়ে কি সিদ্ধান্ত নেন, শেখ হাসিনা কি দেশে আসবেন নাকি আসবেন না, এবং দেশে এনে শেখ হাসিনাকে কি করা হবে, এইসব বিষয়ে কিন্তু ডক্টর ইউনূসও অনেক সিদ্ধান্ত নেন এবং কথা বলেন। সবকিছুই আপনাদেরকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন, শেখ হাসিনাকে কিভাবে দেশে আনা হবে এবং 24 ঘন্টার ভিতরে কি হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এইসব বিষয় দেখলে, দেশের মধ্যে কি হতে যাচ্ছে আগামী 24 ঘন্টা পরে। এই যে আগে এইগুলা দেখেন, তারপর আপনাদের মন্তব্য করবেন। আপনারা কি চান শেখ হাসিনাকে নাকি চান না? আপনি যদি শেখ হাসিনার একজন ভক্ত হয়ে থাকেন বা বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে এগুলো দেখেন, কিছু মানুষের আপনার গলাবাজি দেখে আসলে নিজের কাছে হাসি পায় যে তারা কিন্তু এখন বলতে শুনি তাদের মুখ থেকে যে শেখ হাসিনাকে আপনার ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে। আসলে এই কথাগুলো যখন আমরা শুনি তখন অনেকটাই হাসি পায় মনে মনে, যে আসলে পাগলের সুখ মনে মনে, যেমন মুরব্বীর একটা কথা বলে না। তো আমার মনে হয় যারা উপদেষ্টা হয়েছে তাদেরও মনে হয় সেম এরকম একটি অবস্থা হয়েছে, যে তারা শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারপর বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, শেখ হাসিনাকে তারা ফাঁসি দিয়ে দিবে, তাকে বিচার করবে। দেখেন, একটি কথা বলে রাখি, যদিও বয়স মাত্র 27 রানিং চলতেছে, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের সেম বয়সের আমাকে ধরতে পারেন। তো আমাদের বয়সের যারা বলবে যে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিস্ট কার্যকলাপ আমরা দেখেছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, তাহলে আমি বলবো যে আসলে আমরা প্রতারক এবং কি বন্ড। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন যারা ইতিমধ্যে আপনার সমন্বয়ক, তারা আসলে এদেশের রাজনীতির বিষয় কি, তারা হয়তো বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার খায়। 8-10 বছর বয়স ধরতে পারেন ওই সময়, বা আমরা আসলে রাজনীতি কি, আমরা শুধু ওই সময় খেলাধুলার জন্য দৌড় পারতাম, রাজনীতির বিষয়গুলো আমরা বেশি বুঝতাম না। যাদের 25-26 বছর, সমন্বয়করাই বলে কারো 24 বছর, কারো 26 বছর। তো তাদের মতন মানুষরা যখন এসব কথাবার্তা বলে, তখন এদেশের যারা রাজনীতিবিদ, যারা বিরোধী দলে আছে, যারা আওয়ামী লীগের সংগ্রাম ইতিহাস সম্বন্ধে যারা জানে, তারা যেমন হাসে মনে মনে, ঠিক তেমনি এদেশের অনেক জনগণও কিন্তু আপনার মনে মনে তারা হাসে। হাসার পিছনে কারণ একটাই, যে এরকম ছেলেপেলা যদি বলে যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারা বিচার করবে, বিচারের মুখোমুখি করবে, তখন এই কথা শোনার পরে হাসি পাওয়া ছাড়া কিন্তু আর কিছুই না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও 2 মাস সময় দিলাম। 2 মাসের ভিতরেও যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে, তাহলে আমি আর জীবনেও আওয়ামী লীগের নাম মুখ দিয়ে আনবো না। এটি আপনাদের সামনে ওয়াদা করলাম। কেন করলাম? কারণ আমি, যদিও আমার বয়স কম, কিন্তু আমি যেহেতু 10 বছরের মোটামুটি 5 বছর তো আপনার পুরাতালি দেখছি, যেরকম আপনার 18 নির্বাচনের পর থেকে 24 সাল পর্যন্ত আমাদের তো মোটামুটি একটা ধারণা হয়েছে। আর আপনি কিন্তু আমার চেয়ে বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন না, বা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন না। একটা সময় গিয়েছে যে আমি শেখ হাসিনাকে 2 চোখেই দেখতে পারতাম না, এতটাই অসহ্য ছিল তার প্রতি আমার। শুধু এগুলা কি আলেমদের কারণে, কারণ ওই সময় তো আমি কিন্তু দল করতাম না, বা দল কি জিনিস সেটা আমি বুঝতাম না। ওই যে আল্লাহর দল তারা বলে, আসলে আল্লাহর দল ব্যবহার করে, আল্লাহর নামটা ব্যবহার করে ভিক্ষুকরা যেমন ভিক্ষা পায়, কিছু রাজনীতিবিদ আছে তারা যখন আল্লাহর নাম নিয়ে আপনার জান্নাত দেখায়, যে আপনারা যদি এভাবে চলেন তাহলে আপনারা জান্নাতে যাবেন, আপনারা যদি এই দলকে সাপোর্ট করেন, এই হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা জান্নাতি দল, এরকম কথাবার্তা বলে তারা রাজনীতির মাঠে যায়, তারা রাজনীতি চাঙ্গা করতে আল্লাহর নাম নিয়ে। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে রাজনীতি, এখানে কিন্তু আপনার অনেক খেলা রয়েছে, অনেক কিছু আপনার বাটপাড়ি রয়েছে। যদিও রাজনীতি হচ্ছে একটা পলিটিকবাজি, একটা রাজনীতি, পলিটিক্যাল বিষয়টা অনেক গভীরের একটা বিষয়। এটার মধ্যে আমি মনে করি না যে ইসলামকে টেনে এনে নিয়ে আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত করা, যেটা আপনার ইসলামে গ্রহণযোগ্য না। ইসলামিক রাজনীতি হচ্ছে অন্য সিস্টেমে,
এটি আমরাও জানি, এবং কি কোরআন এবং কি সুন্নাহ ইসলামিক রাজনীতি কিভাবে করবে বা খেলাফত প্রতিষ্ঠা কিভাবে করবে সেটা হচ্ছে ভিন্ন হিসাব। এটা আপনি আফগানিস্তানে ধরতে পারেন। আফগানিস্তান আপনার 26 বছর সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশের সাথে তারা যুদ্ধ করে তারা একটি ইসলামী ইমারা প্রতিষ্ঠা করেছেন, এটা আপনি খেলাফত বলতে পারেন তাদের, এটা ভিন্ন হিসাব। কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি স্বাধীন হয়েছে এটি অবশ্যই এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার এই যুদ্ধে অংশগ্রহণ ছিল। যদি ওই সময় জামাত ইসলাম লাখ লাখ মানুষ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, তারা যদি বলতো যে আমরা একটি ইসলামিক স্টেট চাই, পাকিস্তানের কাছ থেকে আমরা ছিনিয়ে এনেছি, তখন নিষিদ্ধকরণের বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তথা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে তাদের স্পষ্ট অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, যেহেতু বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাই অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটবে না। সেখানে তিনি আরও জানিয়েছেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতেই তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। যদিও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে খুব একটা আলোচনা করছে না এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজেদের মতো করে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে। অন্তর্বর্তীকালীন সরকার কি আসলেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই সব সিদ্ধান্ত গ্রহণ করছে? অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার আগেই বিএনপি একটা সমাবেশ করে 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিল। এরপর তারা সেখান থেকে সরে এসে 6 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। পরবর্তীতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত নির্বাচনের রোড ম্যাপের দাবি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করে তাহলে এই দাবিতে আগামী বছর মার্চ এপ্রিলের পর থেকে তারা রাজপথেও নামতে পারে। কিন্তু তারপরও অন্তর্বর্তীকালীন সরকার সে পথে হাঁটেনি। কিন্তু রাজনৈতিক দল বা স্পষ্টভাবে বলতে গেলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তটা সরকার গ্রহণ করতে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে না, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরো দায়টা রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক? বিএনপি কেবল একমাত্র পক্ষ যারা চায় না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক, নাকি আরো অনেকগুলো পক্ষ রয়েছে যারাও ঠিক একই ধরনের দাবি করেছিল? আমাদের মনে থাকবার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, যিনি জুলাই অভ্যুত্থানের মূল কারিগর হিসেবে পরিচিত, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই যাকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, মাহফুজ আলম 4 সেপ্টেম্বর তার একটা বক্তৃতায় আওয়ামী লীগ তথা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তার স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছিলেন। এবং আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা উচিত নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সেটা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তিনি তার যুক্তি সেই বক্তৃতায় উপস্থাপন করেছিলেন। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, যাদের উপরে মাহফুজ আলমের প্রচন্ড রকম প্রভাব রয়েছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে। একদিন আগেই হাসনাত আব্দুল্লাহ একটা অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ্য করে প্রচন্ড আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। তিনি দাবি করেছেন বিএনপি পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে, এই অভিযোগ তিনি এনেছেন। অথচ মাহফুজ আলম 4 সেপ্টেম্বর দাবি করেছিলেন, তার যুক্তি উপস্থাপন করেছিলেন যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। অথচ এখন আমরা তার বিপরীত অবস্থান দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কাছ থেকে। এখন অনেকগুলো প্রশ্ন রয়েছে, কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এত জোরালো অবস্থান নিয়েছে এবং বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিপক্ষ, এতগুলো বছর ধরে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে এসছে, আওয়ামী লীগের সরকার এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন সবাই মিলে যে বিএনপির উপরে প্রচন্ড রকম দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে, সেই বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান। আমরা যদি গত 3 দিনের টাইম লাইন দেখি, 18 নভেম্বর রিপোর্টে বলছে মানবতা বিরোধী অপরাধ দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে। ঠিক তার পরদিন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনাল, অন্তত সুপারিশ করার একটা বিধান রাখা হবে। কিন্তু সর্বশেষ যখন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হলো, তখন যে রিপোর্টটা হয়েছে তার হেডলাইন এরকম, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার। তার মানে সরকারও খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই এই বিষয়টিতে, কিন্তু তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচারের জন্য খসড়া অধ্যাদেশের অনুমোদন দিয়েছে সরকার, সেখানে রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিধান রাখা হয়নি। সরকারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা বাজাবে, এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি। তো যাই হোক, নেতাকর্মীরা পথ চেয়ে বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে, উনি ক্ষমতায় না যাক বা না বসুক, উনি বাংলাদেশে আসলেই হবে,
তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার 10 ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে। এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের বাসা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক। আসলে আমি কিন্তু একটি কথা আরো আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে। আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সবকিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি নাও হুবহু মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি, এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা ইতিমধ্যে অক্ষম। এদেশের নিয়ন্ত্রণ তারা এখনো পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের জান এবং কি মালের নিরাপত্তা এখনো পর্যন্ত তারা দিতে পারেনি। এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনা আবার পুনরায় গদিতে বহাল হওয়া। তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে, ইতিমধ্যে যে রোডম্যাপ দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তোষ। তারা বলতেছে যে 4 বছর, যেমন আপনার ইউনূস বলতেছে, মানে ওনার কথার ইঙ্গিতে বলতেছে 4 বছর সময় লাগবে। তার মানে কি? এটা বিএনপির কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয়। এটা তারা একটা একটি রোডম্যাপ দিতেই পারে, এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রীত্বের যেই মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যেই আপনার সংসদ সেটিও কিন্তু পূর্ণবহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। আমি কেন, অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে ছাড়া তো অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে। কই ভাই, আমরা তো ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা চলে গেল, এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নাই। মানুষ সন্ধ্যার পর একা হাঁটতে পারে না, মানুষ সন্ধ্যার পর 1 লক্ষ টাকা পকেটে নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। কেন এগুলা? কারণ এগুলা হচ্ছে তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা হচ্ছে এটা মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে। যদিও এটা ডিসেম্বর না হতে পারে, আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে। এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে। উনি কোথাও কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোন সিস্টেমে আসবেন, কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে, সবকিছু কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। সামনে শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে। একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই, ইতিমধ্যে বাংলাদেশ সব উলটপালট হয়ে গেছে। উনি তো অনেক বয়স্ক মানুষ, তার মানে উনি বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? মানুষকে বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, গরিবদেরকে ঘর দিছে, বাড়ি করে দিছে, মানে সব কিছুই ঠিক রাখছে। উনি চলে গেছে, এখন মানুষ 1 লক্ষ টাকাও ব্যাংক থেকে উঠাইতে পারে না। যাদের কার্ড আছে মাত্র 20,000 টাকা সারাদিনে পায়। কেন? উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকা উঠাইতে পারতো মানুষ। ওই সময় তো কিন্তু টাকার সমস্যা ছিল না বাংলাদেশে। এরকমটা কেন হলো? এগুলো পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান করে তাকে সরানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি মনে করি। এজন্য আপনাদের বর্তমানে এই ইউনূস সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক ইউনূসের বিরুদ্ধে মানুষ যেইভাবে ফুঁসে উঠেছে, মানে মানুষের মনে যেই জ্বালা, যে যন্ত্রণা এবং মানুষের মনে যেভাবে মানুষ প্রতিদিন মানুষ যেভাবে ফুঁসে উঠছে, শুধু একটু যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে প্রতি বিপ্লব কেন আর বিপ্লব কেন, এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে। সো তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা চান না যে এই ইউনূস, এই সৎকর মহাজন ইউনূস এবং ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দেখ, গড়ে গড়ে প্রস্তুতি নিন, প্রস্তুতি নিয়ে রাখুন, রাজপথে নেমে পড়ুন। ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন। প্রতি বিপ্লবের যত অনুষঙ্গ আছে সবকিছু এখন বিদ্যমান। আপনি দেখেন কোন মানুষ আজকে শান্তিতে নেই। এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি 100% বলেন প্রাণ, তার মধ্যে ইউনূসের প্রাণ এখন মাত্র 5%-এর নিচে। তার অবস্থান এখন বাংলাদেশে, বেঁচে থাকার অবস্থা এখন 5%-এর নিচে নেমে এসেছে। 95% হি হ্যাজ গন। সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছেটা কি সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন, সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে, আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে প্রকাশ্যে বল, এগুলো প্রকাশ্যেই হয়, এগুলো গোপনে হয় না, চুরি করে হয় না।
হি হ্যাজ গন অলরেডি। 95% তার অবস্থা শেষ। মানুষ এখন বাঁচতে পারছে না, মানুষ দুবেলা ভাত খাইতে পারছে না, মানুষের জীবন জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এভরিথিং ফিনিশ। তাই মানুষ এখন তাকে কোন সময় বিদায় দিবে সেই জন্য মানুষ প্রতিবিপ্লব করার জন্য বা কারো নেতৃত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে। মানুষ এখন বিএনপিকেও বিশ্বাস করছে না, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে তাল বাহানা করছে, তাল মিলিয়ে চলছে। তো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে। এই ইউনূসের হাত থেকে, ইউনূস নৌকা, বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন, ইউনূস সমুদ্রের মাঝখানে নৌকাকে ডুবিয়ে দিয়েছে। কেউ এখন এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে, আমাদের লোকজনের, বাংলাদেশের লোকজনের, জনগণের প্রস্তুতি থাকতে হবে। আপনি দেখেন এই যে রিক্সা চালকরা আজকে বক্তব্য দিয়ে বলেছে, সমাবেশ করে বলেছে তারা প্রতিবিপ্লব করবে, তারা ফুঁসে উঠেছে। গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পরা, গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশে সব জায়গায় আন্দোলন করছে, তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে, সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না। সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে, যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে, তারা যদি ইউনূস যে ফন্দি করেছে, ইউনূস যে ফাঁদ পেতেছে, তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে, মিয়ানমারের মতো ঘটনা হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে। সেনাবাহিনীর মান, সম্মান, ইজ্জত দুলোই মিশে যাবে, মানুষ সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়বে। তো সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এত বোকা না, বাংলাদেশ সেনাবাহিনী এটা বুঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে, ইউনূসকে আর সমর্থন করবে না। শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব, দরকার হচ্ছে এখন আমাদের রাজপথে অবস্থান। আপনি আন্তর্জাতিক বিষয় পরে আসেন, আগে আমাদের রাজপথ দরকার। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে এবং তাকে দেশে আনার কথাও কিন্তু অনেক হয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মন্তব্য, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।